শুরু করছি, স্ক্রিন দেখা গেলে একটু বলো। স্যার দেখা যাচ্ছে। আজকে আমরা গতকালকে আমরা করেছি যেটা, সেটা হচ্ছে যে দুটো রেজিস্ট্যান্সের কথা আমরা বলেছিলাম। সেক্ষেত্রে দুটো রেজিস্ট্যান্স মধ্যে একটা ছিল স্পেস রেজিস্ট্যান্স আর একটা ছিল সারফেস রেজিস্ট্যান্স। আমরা একটু কুইক যদি রিভিউ করি, আমরা এখানে এই ছবিটার কথা প্রথমে বলেছিলাম। এই ছবিটার কথা বলেছিলাম প্রথমে, যে এখানে সারফেসের উপরে তোমার ইনসিডেন্ট হচ্ছে। ইনসিডেন্ট হওয়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে ইররেডিয়েশন জি, এবং এখান থেকে কিছু বের হবে, দুটো কম্বিনেশন, একটা হচ্ছে ইমিসিভ যেটা বের হচ্ছে ইমিট করছে, আর আরেকটা হচ্ছে যে রিফ্লেক্ট, যেটা রিফ্লেক্ট করবে এই জি এর একটা অংশ। এটাকে বলা হচ্ছে রেডিওসিটি বা বড় হাতের জি আমরা বলেছিলাম। এখান থেকে আমরা রেজিস্ট্যান্স পেয়েছিলাম, সেই রেজিস্ট্যান্স হচ্ছে 1 মাইনাস এপসাইলন ডিভাইড বাই এপসাইলন ইনটু এ। ঠিক আছে, এই ছিল আমাদের সারফেস রেজিস্ট্যান্সের সূত্র। আমরা গতকাল এটা ডিটেলস দেখিয়েছি। তারপর আমরা আরেকটা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে স্পেস রেজিস্ট্যান্স। যখন বডি থেকে আরেকটা বডিতে যখন রিচ করবে, তখন যে মাঝখানে যে স্পেসটা সে কভার করবে, সেই স্পেসের জন্য আমরা আরেকটা রেজিস্ট্যান্স দেখিয়েছি, সেটা হচ্ছে যে 1/A1 F12। তার মানে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে F12, তার মানে শেপ ফ্যাক্টরটাকে আমরা ধরেছি এখানে F12। অথবা যদি রেসিপ্রোসিটি যদি রুলস আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে এটা A2 F21 হতে পারে, একই জিনিস। সেই ক্ষেত্রে আমরা দেখেছি, এটা লাস্ট ক্লাসে আমরা দেখেছি। তারপরে আমরা নর্মাল যখন আমরা বলেছি যে যখন দুটো বডির মধ্যে যখন রেডিয়েশন কোর হবে, এই একটা বডি 1 আর একটা বডি যদি 2 হয়, তখন এখানে তিনটা রেজিস্ট্যান্স পাওয়া যাবে। তার মধ্যে দুটো হচ্ছে সারফেস রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে স্পেস রেজিস্ট্যান্স। এই প্রথম বডি থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে রেডিওসিটি যেটা হবে, সেটার জন্য আমরা পাচ্ছি সারফেস রেজিস্ট্যান্স 1 মাইনাস এপসাইলন 1 ডিভাইড বাই এপসাইলন 1 A1। ঠিক আছে, তারপরে সেটা স্পেসে যে 1 থেকে যে 2 স্পেস কভার করলো, সেটা হচ্ছে 1/A1 F1 স্পেস রেজিস্ট্যান্স। তারপর আবার সারফেস রেজিস্ট্যান্স আমরা আরেকটা পেয়েছি। এই তিনটা যেহেতু এটা সিরিজে আছে, তো আমরা গতকালকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আমরা এই পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স, সেখান থেকে আমরা হিট ট্রান্সফারটা বের করতে পারি। এক্ষেত্রে আমরা সিম্পল ওয়েটা দেখানোর পরে আমরা একটা কয়েকটা কেস দেখিয়েছি। সেই কেস হচ্ছে যে দুটো বডি থাকে একটা থার্ড বডির মধ্যে এনক্লোজ অবস্থায়, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে সবার জন্যই হবে। তাহলে আমরা সেক্ষেত্রে প্রত্যেকটা জন্য আলাদাভাবে নোড হিসাবে আমরা চিন্তা করবো। নোডে যতগুলো ঢুকতেছে সবগুলো, সেগুলো যোগফল 0 হবে, এটা আমরা জানি। সেই হিসাবে আমরা কালকে গতকাল আমরা অঙ্ক করেছি। এখানে দুটো স্পেশাল কেস ছিল, সেই স্পেশাল কেসটা আসলে বলার জন্যই এত কিছু বলছি। প্রথম কেসটা সেটা ছিল যে ফর দ্য ইনসুলেটেড সারফেস, যেটা ছিল ইনসুলেটেড সারফেস হয়, তাহলে সেক্ষেত্রে হিট ফ্লো 0, হিট ট্রান্সফার 0। কারণ সেক্ষেত্রে আমরা যে ইকুয়াল টু ইবি ধরবো, সেটা আমরা বলেছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সারফেস ইজ 0। তার মানে যেটা ইনসুলেটেড, তার মানে সারফেস যেটা রেডিওসিটি হচ্ছে এবং সারফেসের থেকে যেটা বেরোচ্ছে হিটটা মানে রেডিয়েশনের মাধ্যমে, এই দুটোর মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, কারণ হিট ফ্লো হওয়ার কথা না। সেক্ষেত্রে যে ইকুয়াল টু ইবি, এটা একটা কেস ছিল। সেকেন্ড কেস আরেকটা ইম্পর্টেন্ট ছিল, যে সারফেস উইথ লার্জ এরিয়া, লার্জ এরিয়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে এরিয়ার যদি ইনফিনিটি হয়, তাহলে সারফেস রেজিস্ট্যান্স থেকে আমরা অলমোস্ট 0 ধরতে পারি। সারফেস রেজিস্ট্যান্স 0 কিভাবে ধরবো? সারফেস রেজিস্ট্যান্স 0 করতেছি এই যে এখানে, দেখো এই যে সারফেস রেজিস্ট্যান্স, যে 1 মাইনাস এপসাইলন 1 ডিভাইড বাই এপসাইলন 1 A1। A1 যদি এরিয়া যদি খুব বড় হয়, ইনফিনিটির মতো হয়, তাহলে এটা ভাগফল আলটিমেটলি 0 হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা বলেছিলাম যে সারফেস কি বলে, এরিয়া যদি খুব বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি যে সারফেস রেজিস্ট্যান্স অলমোস্ট 0। এটাকে আমরা আরেকভাবে কনসিডার করতে পারি, সেক্ষেত্রে এটাকে ব্ল্যাক বডির সাথে তুলনা করা যেতে পারে, এবং সেক্ষেত্রে ইমিসিভিটি যেটা আছে সেটা হচ্ছে 1, এপসাইলন ইকুয়াল টু 1 সেটা ধরা যেতে পারে। এই দুটো কেস স্পেশাল কেস ছিল, যেটা আমরা গতকালকে বলেছি। তার বেসিসে আমরা এটা তো আমরা গতকালকে বলেছি। এরপর আমরা একটা অঙ্ক করেছিলাম। অঙ্কটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটো প্লেট ছিল, দুটো প্লেটের ডাইমেনশন একই, হ্যাঁ একই ডাইমেনশন, এবং তাদের মধ্যবর্তী গ্যাপ আছে, এবং সেটা একটা থার্ড একটা রুমের মধ্যে এনক্লোজ অবস্থায় আছে। সেই প্লেট 1, প্লেট 2 এবং রুম যেটা আছে সেটা হচ্ছে 3। তো 1 থেকে 2 এর মধ্যে যাবে, 1 থেকে 3 এর মধ্যেও যাবে, আবার 2 থেকে 1 এর মধ্যে যাবে, 2 থেকে 3 এর মধ্যেও যাবে। আলটিমেটলি 3 থেকে 2 এর মধ্যে হিট ট্রান্সফার হবে, 3 থেকে 1 এর মধ্যে হিট ট্রান্সফার হবে, সেটা আমরা এখানে বলেছি। কিন্তু সেক্ষেত্রে যেহেতু একটা লার্জ রুম বলা হয়েছে, তার মানে সেক্ষেত্রে আমরা লার্জ সারফেসের ক্ষেত্রে সেটাকে আমরা ইবি ইকুয়াল টু J3 সেটা আমরা বলেছিলাম এই জায়গাটা। তো সেটা আমরা লাস্ট ক্লাসে অঙ্ক করেছি। আমরা আজকে এখান থেকে কন্টিনিউশন করবো। আরেকটা অঙ্ক করাবো এই চ্যাপ্টারে, তারপরে আরেকটা টপিকে যাবে। ঠিক আছে, অ্যাডমিট করে নেই, এখন অনেকে জয়েন করতেছে। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা লাস্ট ক্লাসে করছি। আমরা আজকে এখান থেকে শুরু করবো। ঠিক আছে, আমরা অঙ্কটা আমি পড়ছি, তোমরা আমার সাথে একটু খেয়াল করো, তারপর তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো।
তো বলেছে এখানে প্রথমে এটা সেঞ্জেলের বইয়ের অঙ্ক, হ্যাঁ, সেঞ্জেলের বইয়ের অঙ্ক। এ ফার্নেস ইজ শেপড লাইক এ লং ইকুইলেটারাল ডাক্ট, তার মানে ত্রিভুজাকৃতির একটা ডাক্ট কথা বলেছে যেখানে প্রত্যেকটা বাহু সমান। হ্যাঁ, এ ফার্নেস ইজ শেপড লাইক এ লং ইকুইলেটারাল ডাক্ট অ্যাজ শোন ইন ফিগার। ফিগারটা আমি নিচে পরে দেখাবো। হ্যাঁ, the width of each side is 1 মিটার, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার করে। ত্রিভুজ যদি হয়, ট্রায়াঙ্গুলার শেপে যদি হয়, যদি সামনে থেকে তুমি দেখো এরকম। বেস সারফেস হ্যাজ an emissivity 0.7, বেস যেটা আছে সেটাকে 0.7 এমিসিভিটি ধরা হচ্ছে, and is maintained at a uniform temperature 600 Kelvin. The heated left side surface closely approximately a black body at 1000 Kelvin. এবং ওই বেস সারফেসের বাম পাশে যে সারফেসটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা ব্ল্যাক বডির সাথে তুলনা করা যেতে পারে, এবং তার টেম্পারেচার হচ্ছে 100। তাহলে বেসের টেম্পারেচার হচ্ছে 600, আর তার বাম পাশে যে বাহুটা থাকবে বা ত্রিভুজাকৃতির সেখানে যে সারফেসটা আছে সেটা সারফেসের টেম্পারেচার 1000 কেলভিন। এন্ড দ্য রাইট সাইড সারফেস ইজ ওয়েল ইনসুলেটেড, এবং ডান পাশে যে সারফেসটা থাকবে সেটাকে বলা হচ্ছে ওয়েল ইনসুলেটেড। Determine the rate at which the heat must be supplied to the heated side externally per unit length of the duct in order to maintain the operating condition. সবাই একটু পড়ো, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট শুধু ধরতে পারো কিনা সেটাই আমি বলছি। বুঝেছো সবাই? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ বলো, একজন বলো, একটু পড়ে আমাকে জাস্ট তুমি যা বুঝেছো সেটাই বলো। মানে বলবো স্যার? হ্যাঁ বলো, হ্যাঁ একটা ডার্ক হ্যাঁ যেটার একটু জোরে বলো, একটু জোরে বলো। স্যার হ্যাঁ যেটার স্যার তিনটা সারফেস, তার মধ্যে তিনটার আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছে, যেমন নিচেরটার ইমিসিভিটি দেওয়া 0.7 এন্ড টেম্পারেচার 600 কেলভিন, বাম দিকেরটার টেম্পারেচার 1000 কেলভিন রাখা এন্ড ওটা ব্ল্যাক বডি, আর ডান দিকের সারফেসটা স্যার ইনসুলেটেড করা, মানে যেটার কি যে ই আর জে সমান হবে হ্যাঁ এটা ঠিক স্যার। আছে, আর আচ্ছা সবগুলোর বাহু মানে আছে 1 মিটার। আচ্ছা গুড। তুমি তিনটা, আমি যে দুটো পয়েন্ট বলছি তার একটা পয়েন্ট তুমি বুঝতে পেরেছো, একটা পয়েন্ট তুমি বলতে পারো মানে স্যার এমিসিভিটি 1 হবে ওই যে ব্ল্যাক বডির জন্য। ব্ল্যাক বডি, তাহলে সেটা কি হবে ইমেসি, সেটা ব্ল্যাক বডি, যে তার মানে ইমিসিভিটি 1, এটা আরেকটা পয়েন্ট। ঠিক আছে, যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটা কেস আছে, আমরা সেটা দেখবো। এখন আমরা ছবিটা দেখি, তুমি যে পয়েন্টগুলো বলবে সেটা মোটামুটি ঠিকই আছে। এখন আমরা ছবিটা দেখি। এই হচ্ছে তোমার এই ছবিটা, বাম পাশের ছবিটা দেখো। এই হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের ইকুইল্যাটারাল ডাক্ট, তারপরে তিন বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজ আর কি যেটা আমরা বলি। এটা যে বেস যেটা, এটা 1, সেটাকে বলা হচ্ছে তার টেম্পারেচার 600 কেলভিন, তার ইমিসিভিটি দেওয়া ছিল 0.7, যেটা তুমি বললে। বাম পাশের যে বাহুটা আছে সেটা ব্ল্যাক বডির সাথে তুলনা করা হয়েছে এবং তার টেম্পারেচার বলে দেওয়া আছে 1000 কেলভিন। আর ডান পাশের যে বাহুটা আছে রাইট সাইডে যেটা, সেটাকে বলা হচ্ছে ওয়েল ইনসুলেটেড, এটা ইনসুলেটেড। তাহলে 1 2 3 তিনটা বাহু আমরা চিন্তা করি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে এই ট্রায়াঙ্গেল বা এই নেটওয়ার্কটা ড্র করা, ট্রান্সফার যে আমাদের নেটওয়ার্কটা যেটা সেটা আমরা ড্র করবো কিভাবে। এখন তুমি খেয়াল করো তোমার চিন্তা ভাবনার সাথে এই ছবিটা মিলে গেল। সো এই 1 নম্বর থেকে এটা তো তোমার নর্মাল একটা সারফেস, সো এখান থেকে রেডিয়েশন হবে। তার মানে এখান থেকে আমি একটা প্রথমে সারফেস আসবে, তারপর সারফেস রেজিস্ট্যান্স, তারপর এখান থেকে স্পেস রেজিস্ট্যান্সের মাধ্যমে সে চারিদিকে ছড়িয়ে পড়বে, চারিদিকে ছড়িয়ে পড়বে। 3 নম্বর সারফেসটা আমরা বলছি ওয়েল ইনসুলেটেড, তার মানে এখানকার যে সারফেস, তুমি যে পয়েন্টটা বললে তোমার একদম যে সেটা হচ্ছে যে এখানে ই বি আর জে সমান হবে, তাহলে 3 নম্বরটা আমরা সেইভাবে কনসিডার করতে পারি। আর এই যে 2 নম্বর যেটা, এটা ব্ল্যাক বডি ধরা হয়েছে। যদি ব্ল্যাক বডি ধরা হয়, ইমিসিভিটি যদি 1 হয়, তাহলে আমরা সেটা বলছি কি, সেক্ষেত্রে এটা সারফেস রেজিস্ট্যান্স কিন্তু 0। ব্ল্যাক বডির সারফেস রেজিস্ট্যান্স কিন্তু 0, তাহলে 0 যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে এই যে এখন ছবিটা আমরা যদি ড্র করি, এই 1 থেকে এখানে, এই 1 থেকে যে সারফেস রেজিস্ট্যান্স R1 আমি ধরেছি, তার থেকে এই J1 আসবে, তার থেকে J1 আসবে। তারপরে এই 1 থেকে এখন 2 এ যাবে, মনে করো তো 2 তে গেল, এই 2 এ যাচ্ছে স্পেস রেজিস্ট্যান্সের মাধ্যমে, স্পেস রেজিস্ট্যান্সের মাধ্যমে 1 থেকে 2 তে যাবে। 2 এ যেহেতু এটা ব্ল্যাক বডি, তার মানে এখানকার সারফেস রেজিস্ট্যান্সটা 0। ব্ল্যাক বডি তার মানে ইমিসিভিটি 1, আমরা ব্ল্যাক বডি, সেক্ষেত্রে আমরা সারফেস রেজিস্ট্যান্স 0, তার মানে আমরা বলতে পারি যে J2 সমান হচ্ছে EB2, J2 সমান EB2।
একই অবস্থায় 1 থেকে যখন 3-এ যাবে, এটা হচ্ছে ওয়েল ইনসুলেটেড, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। সেটা হচ্ছে যে এখানে তোমার 1 থেকে 3-এ যেটা আসছে সেটা স্পেস দিয়ে যাবে, তার মানে স্পেস রেজিস্ট্যান্স এই যে R13 আমরা বলেছি এখানে, এবং তার সাথে আমরা এখানে যেহেতু এটা ইনসুলেটেড, তার মানে J3 সমান EB3, তার মানে এখানে হিট ট্রান্সফার নেই, আর এখানে ইমিসিভিটি 1। এই দুটো কেস, এই যে এখানে J2 সমান EB2 হলো, আর এখানে J3 সমান EB3 হলো। এই জিনিসটা শুধু এখানে নতুনত্ব আমাদের, এই দুটো জিনিস কিন্তু একই রকম হয়ে গেছে এখন। তার মানে ব্ল্যাক বডি এবং ইনসুলেটেড দুটো ক্ষেত্রে আমরা একই রকম ইস্যুটা চলে আসছে, একই রকম ইস্যু চলে আসছে। আবার আমাদের আরেকটা যেটা আছে 2 থেকে 3-এর মধ্যে কিন্তু রেডিয়েশন হওয়ার কথা, 2 থেকে 3-এর মধ্যে রেডিয়েশন হবে এটা সারফেসে, কিন্তু এটা এটার মধ্যে যাবে না, এটা অ্যাবজর্ব করবে না। ইনসুলেটেড যেহেতু এটার মধ্যে কোনো হিট ট্রান্সফার হবে না, জাস্ট পাস করবে, সেটা আমরা এখানে 2 থেকে 3-এর মধ্যে সেটা যে পাস করবে। আর এই হচ্ছে আমার এই ছবিটা, এই ছবিটা সম্পর্কে কোনো কোয়েরি আছে আর কারণ? স্যার ওই যে হ্যাঁ, হ্যাঁ, সারফেস এরিয়া যখন মানে অনেক বেশি হয় তখন আমাদের রেজিস্ট্যান্স 0 ধরতে হয়, হ্যাঁ, এমএসিটিভি 1 ধরতে, মানে দ্যাট মিন্স সারফেস এরিয়া যেটা হলো এখানে J3 আর ইবি এটা সমান হয়েছে, এখানে তো সারফেস এরিয়া কিছু নাই, তো মানে দুইটা কি সেম জিনিস? আমি কোন প্রশ্নটা ধরতে পারি না, আবার বলো। তুমি বলছো সারফেস এরিয়া ব্ল্যাক যদি বডি, বড়, হ্যাঁ হ্যাঁ সারফেস, ব্ল্যাক আমি মানে হ্যাঁ যখন সারফেস এরিয়া মানে ইনফিনিট ধরে তখন কি ওটাকে ব্ল্যাক বডি ধরা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক বডি ধরা হচ্ছে, দ্যাটস রাইট। যে আমি আবার একটু করে দেখাই, আমরা যে পয়েন্ট একটু আগে সেজন্য বললাম, এই দুটো পয়েন্ট সবসময় মাথায় রাখতে হবে। পরীক্ষা অঙ্ক আসলে এই দিক থেকেই তোমাকে বলা হবে। এই যে এখানে দেখো, এই সারফেস উইথ লার্জ এরিয়া, তার মানে এরিয়া হচ্ছে ইনফিনিটি, তার মানে যে সারফেস রেজিস্ট্যান্স ইজ অ্যাপ্রোচিং 0। তার মানে আমি যদি বলি যে এখানে এই হচ্ছে সারফেস রেজিস্ট্যান্স, এই যে মনে করো এখানে এটা যদি অনেক, এটা যদি তোমার এরিয়াটা যদি বড় হয় অনেক, তার মানে কি এই যে 1/ε1 ডিভাইড বাই ε1 A1টা যদি অনেক বড়, আমি এটা একটা বডি ধরলাম, তার সারফেস এরিয়া অনেক বড়, তার মানে আলটিমেটলি কি সারফেস রেজিস্ট্যান্স তো 0। তার মানে রেজিস্ট্যান্স যদি 0 হয়, তার মানে কি হিট ফ্লো করবে না, আমরা তখন দেখেছি এখন রেজিস্ট্যান্স যদি 0 হয়, তার মানে কি খুব সহজ এখানে এই এনার্জিটা এখানে চলে আসবে না, বাঁচাতে পারছে না সে, জি স্যার। তার মানে ইবি আর J1 সমান হবে না, জি স্যার। সেটা এটাই বলা হচ্ছে। যেহেতু সারফেস এরিয়া অনেক, সেই ক্ষেত্রে এটাকে যেটা ধরা হচ্ছে, এটাকে অ্যাপ্রক্সিমেশন হিসেবে বলা হচ্ছে যে ইন সাচ কেস ইট বিহেভস লাইক যে ε1, ব্ল্যাক বডির মতো। তার মানে ব্ল্যাক বডির মতো, কারণ এখানে তোমার কোনো লস হবে না, ব্ল্যাক বডি কারণ ম্যাক্সিমাম করতে পারে, তার মানে সেক্ষেত্রে ম্যাক্সিমাম হতে হবে। এই ক্ষেত্রে আমরা এই জায়গাটা করেছি। এখানে এই অঙ্কের ডিফারেন্সটা পরীক্ষা যদি আসে তাহলে এই ধরনের চিন্তা করতে হবে, খেয়াল করতে হবে যে কোনো ইনফরমেশন আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখানে এটা এখন দেখি। তাহলে আমাদের এই হলো ছবিটা, বাকি অংশটুকু এখন খুব সিম্পল। এই ছবির যদি ডায়াগ্রামটা তোমার যদি ঠিক হয়ে যায়, বাকি অংশটা তোমার পারার কথা। এখন তুমি যেটা কনসেপচুয়ালি চিন্তা করো, আমার এখান থেকে 1 থেকে হিটটা বের হবে, 1 থেকে হিটটা বের হবে, বের হয়ে এটা 2-তে যাবে, 3-এ যাবে। 3 তো কোনো হিট অ্যাবজর্ব করবে? 3 কি কোনো অ্যাবজর্ব করবে হিট? না না স্যার। না, স্যার, না না স্যার, করবে না, তার নেগেটিভ। মানে এখানে করবে না। তাহলে পুরো হিটটা আসলে কোথায় যাবে? 1 থেকে বের হয়ে সারফেস কোথায় যাবে? দুই 2-এ যাবে। দুই যাবে। 1 থেকে বের হয়ে সে 2-এ, কারণ 3-এ যাওয়ার তার কোনো রাস্তা নেই, কারণ সে অ্যাবজর্ব করবে না, তার মানে সেটা সেখানে যাচ্ছে না, অ্যাবজর্ব করে না, তার মানে পুরো হিটটা আসতে সময়ের সাথে সাথে পুরো হিটটা আসলে কোথায়? 2-এ যাবে। 2 থেকে যেটা বের হবে সেটা পুরোপুরি 1-এ যাবে। আলটিমেটলি আমরা এখানে বলতে পারি যে Q1 সমান হচ্ছে Q2, Q1 হচ্ছে সমান Q2। আমরা মাইনাস প্লাস বলেছি কারণ কি, এটা যেহেতু 1 থেকে 2-এ যাবে, একজন যদি ছাড়ে আরেকজন রিসিভ করবে। আমরা জানি যে থার্মোডাইনামিক্সে পড়েছি যে কোনো সারফেস যদি হিট ছেড়ে দেয় আর কোন সারফেস যদি হিট গেইন করে, তো হিট যেটা গেইন করছে সেটা নেগেটিভ, যেটা হিট মানে হিট যেটা ছাড়ছে সেটা হচ্ছে নেগেটিভ, আর যেটা হিট গেইন করছে সেটা হচ্ছে তোমার পজিটিভ। তো সেই ক্ষেত্রে আমরা এই যে একটা প্লাস মাইনাস আমরা সাইন দিয়েছি, আদারওয়াইজ এই দুটো মান সমান, কারণ এই 3 নম্বর বডিটা আমার কোনো হিট এখানে ট্রান্সফার হবে না। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে প্রত্যেকটা রেজিস্ট্যান্স বের করা। এই রেজিস্ট্যান্স, এই ছবি তুমি এখন বুঝতেছো, R1টা কি? সারফেস রেজিস্ট্যান্স। সারফেস রেজিস্ট্যান্স সূত্র কি? যেহেতু 1 বলছে এটা যে একের সাথে আছে, তার মানে 1 - ε1 ডিভাইড বাই ε1 A1। ε1 এর মান দেয়া আছে আমাদের কত? 0.7 না? 0.7 দেয়া আছে। আর A1 আমাদের জানা আছে, A1 কত হবে? কারণ আমাকে বলছে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য 1 মিটার। আমরা যদি পারপেন্ডিকুলারে এটা যদি 1 মিটার ধরি, একক দৈর্ঘ্যের ক্ষেত্রে ধরি, তাহলে এটা 1 × 1, এটা 1 × 1। আমার কথা বুঝেছো? এটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আর আমি যদি এখানে পারপেন্ডিকুলার আমার স্ক্রিন বরাবর পারপেন্ডিকুলার যদি চিন্তা করি, এটা হাইট বা এটা, তাহলে সেটা হচ্ছে 1 মিটার। একক দৈর্ঘ্যের জন্য যদি চিন্তা করি তাহলে এটা 1 × 1, তার মানে এটা A1 হচ্ছে 1। আমরা এখানে লিখেছি এই যে A1 সমান A2 সমান A3 সমান 1 মিটার, ঠিক আছে? সো এটা গেল। এখন এটা আমার হয়ে গেল, R1 হয়ে গেল।
ন্যাপসনের মান জানি আমি এটা পেয়ে গেলাম 4.429। বাকি থাকে R12, তার মানে 1 থেকে 2 এটা কি স্পেস রেজিস্ট্যান্স, এটা কি স্পেস রেজিস্ট্যান্স। স্পেস রেজিস্ট্যান্স সূত্র হচ্ছে 1/1 থেকে 2 যাবে, তাহলে 1/A1 F12, A1 তো আমরা জানি, আর F12 আমরা কিভাবে পাবো? এখানে তোমার খুব সহজে তুমি করতে পারো, অনেক সময় তুমি অঙ্ক করে করতে পারো। এখানে কিন্তু খেয়াল করো, আমার যেটা এনক্লোজ সারফেস, এখান থেকে যে রেডিয়েশনটা হবে সেটা এই দুই সারফেসে যাবে, এবং দুইটা বাহুর দৈর্ঘ্য সেম, তার মানে সিমেট্রি যদি বলি, এখান থেকে যেটা যাবে তার একটা অংশ যাবে 2 তে, একটা অংশ যাবে 3 তে। তার মানে আলটিমেটলি যেহেতু সেম এরিয়া এবং ভিউ ফ্যাক্টর একই হবে, তার মানে এটাকে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তার মানে এটা 0.5। তাহলে F12 এটা 0.5, F13 এটাও 0.5। এই যে আমরা এখানে লিখেছি F12 সমান হচ্ছে F13, এটা হচ্ছে 0.5। আবার তুমি যদি 2 থেকে চিন্তা করো, 2 থেকে 1 যেটা সেটাও 0.5, মানে এই দুই সারফেস আর কোনো সারফেস নেই, তার মানে অর্ধেক অর্ধেক, কারণ তিনটা বাহু সমান, সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা আসলে এখানে 0.5। এটা সেই হিসেবে তুমি নিজেই মুখে মুখে হয়তো করতে পারো। আমরা এখান থেকে লিখেছি যে 1 যে রেজিস্ট্যান্স R12 সমান হচ্ছে স্পেস রেজিস্ট্যান্স, এটা 1/A1 F12। এটার মান যদি আমরা বসাই এখানে মানগুলো, তাহলে এটা 2 আসবে। একই অবস্থায় R13 সেটাও 2 আসবে, R23 সেটাও 2 আসবে। কথা বোঝা গেল এতটুকু? বুঝেছো এটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন লাস্ট পয়েন্ট, এটা এই অঙ্কের যে ক্রিটিক্যাল যে পার্টটা সেটা এখন দেখো। এখন আমাদের হিট ট্রান্সফার হবে। এখন এই 1 থেকে 2 যাবে, 1 থেকে 3 কি যাবে? যাবে না। না স্যার। তার মানে আলটিমেটলি 1 থেকে 2 যাওয়ার রাস্তা কোনটা? 1 থেকে 2 সরাসরি যেতে পারে, 1 থেকে 2 সরাসরি যেতে পারে, অথবা 1 থেকে 3 হয়ে 2 যেতে পারে, তাই না? স্যার ইনসুলেটর কি রিফ্লেক্ট করবে? হ্যাঁ, এটা তো অ্যাবজর্ব তার সে করবে না, সে তার ভিতরে তার কোনো হিট ঢুকতেছে না, তার থেকে কোনো কিছু বের হচ্ছে না, কিন্তু সেটা বের হয়ে যাবে। তার মানে এই যে J3 থেকে এটা বের হয়ে 2 তে যাবে না, J3 থেকে বের হয়ে 2 তে যাবে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই 1 থেকে 2 একটা যাওয়ার রাস্তা আছে সারফেসে, আবার 1 থেকে 3 হয়ে 2 যাওয়ার রাস্তা আছে। তার মানে আমি এখানে দেখো দুইটা রাস্তা, যেহেতু এটা, তার মানে এটা সিরিজে না, তার মানে এটা সিরিজে না, এটা প্যারালাল সার্কিটের মতো। সো সেক্ষেত্রে আমরা এখানে ইকুইভ্যালেন্ট যখন রেজিস্ট্যান্স বের করছি, তখন এই যে R1, ছবিটা একটু ছোট করি, ছবিটা একটু ছোট করে এখন দেখো, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করেছি। তাহলে এই যে R1, এরা হচ্ছে তোমার প্যারালাল, এই দুইজন সিরিজে আছে, কারণ এই দুইজন সিরিজে আছে যে R12 এবং R23, সরি R13 এবং R23, এটা হচ্ছে তোমার সিরিজ আছে, কারণ 3 নম্বরটা হচ্ছে ইনসুলেটর। সো এটা এখান থেকে গিয়ে 2 তে যাচ্ছে, আর একটা হচ্ছে এদিক থেকে যাচ্ছে। সো এটা হচ্ছে প্যারালাল। সো আমরা এখানে এই R2 আর R13 আর R23 এই দুজন সিরিজ, আর এটা হচ্ছে R12, এই দুজনের মধ্যে আবার এটা প্যারালাল। সো আমরা সেটাই লিখেছি যে এই যে 1/R12 এটা 1/R13 প্লাস 1/R23, এটা হচ্ছে সিরিজের মধ্যে, তারপর দুটোর মধ্যে প্যারালাল, তারপর আমরা এটাকে ইকুইভ্যালেন্ট করেছি। এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। এটা বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি পেয়ে যাই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি পেয়ে যাই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান আসছে তোমার এরকম 1.726। সো এখন আমরা হিট ট্রান্সফার যদি বের করতে যাই, Q1 হচ্ছে EB1 মাইনাস EB2 ডিভাইড বাই রেজিস্ট্যান্স, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স। সো এখান থেকে তুমি সূত্র যদি বসাও, এখান থেকে মান আসছে, এই মানটা আসছে তোমার 28 কিলোওয়াট। That means 20 kilowatt is supplied to maintain the operation. তার মানে আমার 28 কিলোওয়াট হিট সাপ্লাই করতে হবে যাতে এই অপারেশনটা আমাদের কন্টিনিউ করা যায়। আমাদের এখানে অঙ্কের মধ্যে বলেছিল যে find determine the rate at which the heat must be supplied to the heated site externally per unit length of the duct in order to maintain the operating condition. So আমাদের 28 কিলোওয়াট হিট সাপ্লাই করতে হবে। এই অঙ্কটা বুঝো নাই বা কোনো জায়গায় কনফিউশন আছে কি বলো দেখি। ঠিক আছে তাহলে, ওকে। আমরা এরপরে পরীক্ষায় এই ধরনের অঙ্ক অবশ্যই থাকতে পারে। আমরা আজকে আরেকটা টপিক শুরু করব, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের বিভিন্ন জায়গায় ইউজ হয়। স্ক্রিপ্ট এখন বড় করে এটাকে আমরা বলছি রেডিয়েশন শিল্ড এবং এফেক্ট, রেডিয়েশন শিল্ড এন্ড দ্য রেডিয়েশন এফেক্ট। ঠিক আছে? সো যখন একটা বডি থেকে আরেকটা বডি যে রেডিয়েশন হচ্ছে, এটাকে যদি কোনোভাবে মিনিমাইজ করা যায় বা রিডিউস করা যায়, তখন আমরা মাঝখানে একটা শিল্ড ইউজ করি। শিল্ডটা ইউজ করাতে হয় কি, যে রেডিয়েশনটা যে
হচ্ছে তাটা সেটাকে রিডিউস করা হয়। আমরা এখানে বলছি যে রেডিয়েশন হিট ট্রান্সফার বিটুইন দ্য টু সারফেসেস ক্যান বি রিডিউসড গ্রেটলি বাই ইনসার্টিং এ থিন হাই রিফ্লেক্টিভিটি শিট অফ ম্যাটেরিয়াল বিটুইন দ্য সারফেসেস। মানে দুটো সারফেসের মধ্যে যখন রেডিয়েশন হয় এর মাঝখানে যদি তুমি একটা থিন একটা প্লেটের মতো দাও বা শিটের মতো দাও যার রিফ্লেক্টিভিটি অনেক বেশি, বা অন্যভাবে এটাকে বলা যায় যে লো ইমিসিভিটি বা এপসিলনের মান যার কম, সেরকম একটা ম্যাটেরিয়াল তুমি যদি তার মাঝখানে প্লেস করো তখন এই দুইটা সারফেসের মধ্যে হিট ট্রান্সফারটা কমানো সম্ভব। সারফেসের ক্ষেত্রে হিট ট্রান্সফারটা কমানো সম্ভব। তার মানে এখানে বলছে সো হাইলি রিফ্লেক্টিভ থিন প্লেটস আর শেল ইজ কল্ড দ্য রেডিয়েশন শিল্ড। রেডিয়েশন শিল্ড বলতে আমরা বুঝবো হাইলি রিফ্লেক্টেড থিন প্লেট, বা এটাকে শেল বলা হয়। এটাকে আমরা বলছি শিল্ড হিসাবে আমরা ইউজ করবো, ঠিক আছে, রেডিয়েশন শিল্ড হিসাবে ইউজ করবো। তো সেটা হচ্ছে যে তোমার নর্মালি তোমার কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, অ্যালয় হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এগুলো দেওয়া হয় যেগুলোর রিফ্লেক্টিভ ইন্ডেক্স বেশি এবং তোমার কি বলে ইমিসিভিটি এপসিলনের মানটা অনেক কম। ঠিক আছে, এই ধরনের জিনিস যদি সেট করা যায় তাহলে সেক্ষেত্রে রেডিয়েশন কমানো সম্ভব। আমরা এই ছবিটা একটু খেয়াল করে দেখি। এই হচ্ছে একটা সারফেস 1, এই আরেকটা সারফেস 2। সো আমরা খুব সিম্পল ওয়েতে যদি চিন্তা করি, এইটা যে এরিয়া আছে সারফেস এরিয়া 1 নম্বরের, 2 নম্বরের একই সেম সারফেস এরিয়া, ঠিক আছে, এবং এটা প্যারালাল অবস্থায় আছে, দুটো প্যারালাল অবস্থা আছে, এবং আমরা ধরে নিলাম এটা খুব লার্জ একটা সারফেস, এটাও একটা লার্জ একটা সারফেস, আমরা ধরে নিচ্ছি দুটো প্লেট আর কি, এবং এর মধ্যে কিছু রেডিয়েশন হবে। এখন আমরা এর মাঝখানে একটা শিল্ড দেব। শিল্ড হচ্ছে একটা থিন একটা শীটের মতো ম্যাটেরিয়ালের, সে একটা শীট দিলাম। এখন যে সারফেস যেটা 1 তার টেম্পারেচার হচ্ছে T1, তার এপসিলন ইমিসিভিটি হচ্ছে এপসিলন 1। একেবারে 2 নম্বর যে প্লেটটা আছে সারফেসটা আছে তার টেম্পারেচার হচ্ছে T2 এবং তার ইমিসিভিটি হচ্ছে এপসিলন 2। এবং আমি এর মাঝখানে একটা শিল্ড দিচ্ছি। শিল্ডের কিন্তু আবার দেখো দুটো সাইড থাকবে, একটা সাইড এটা এই ফেসটা থাকবে 1 নম্বরের দিকে, আরেকটা ফেস থাকবে 2 নম্বরের দিকে। সো আমরা এটাকে বলছি সারফেস 3, এবং আমরা ধরে নিচ্ছি যে দুইটা সারফেসে বাম পাশেরটা বা ডান পাশের দুইটা ফেসই একই রকম অবস্থায় আছে। তার মানে টেম্পারেচার T3, এখানকার টেম্পারেচার T3, এখানকার এপসিলন যদি এপসিলন 3 হয়, এখানকার এপসিলন যদি এপসিলন 3 হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা এখানে বলবো যে এটা এপসিলন 3 যেটা আছে এখানে হয়তো এপসিলন 4 হতে পারে, এটা ডিফারেন্ট হতে পারে, কারণ একটা পলিশিং এর উপর বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করবে। এনিওয়ে আমরা ধরে নিচ্ছি আমাদের সহজ করার জন্য যে যেই সারফেসটা আছে যেটা 1 নম্বর সারফেসের দিকে ফেস করা থাকবে তার টেম্পারেচার, আর একটা যেটা 2 নম্বর সারফেসের দিকে ফেস করা থাকবে তার টেম্পারেচার সেম, তার মানে এটা T3, এবং তার ইমিসিভিটিও আমরা সমান ধরে নিচ্ছি এপসিলন 3। এখন আমরা যদি এখানকার হিট ট্রান্সফারটা যদি বের করতে চাই তাহলে আমাদের প্রথমে এই নেটওয়ার্কটা আমাদের বের করতে হবে। এই নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা হচ্ছে এখানে এই সারফেসে প্রথম সারফেস থেকে সারফেস রেজিস্ট্যান্স দিয়ে রেডিওসিটি হচ্ছে। রেডিওসিটি আমি মানে EB1 থেকে আমি J1 এ যাব, তার মানে আমার এই যে সারফেস রেজিস্ট্যান্স, তারপর এই সারফেস থেকে আমাকে এই স্পেসটা ক্রস করতে হবে, ক্রস করে আমি এই সারফেসের এই ফেসে আসবো। এই ফেসে আসলে আমাকে স্পেস রেজিস্ট্যান্স আমি এটা দেব। তারপর আমার এই ফেসের মধ্যে আমি এখানে আসলো, তার মানে এখানে আরেকটা স্পেস রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স। তারপর আবার এই পাশে আসো, এই পাশের ক্ষেত্রে আবার এখানে সারফেস আছে, তার মানে এখানে আমি আবার একটা সারফেস রেজিস্ট্যান্স পাবো, তারপর আবার স্পেস পাবো, আবার সারফেস পাবো। তার মানে আমি এখানে যদি দেখি এই একটা সারফেস, দেন একটা স্পেস, দেন আরেকটা সারফেস, দেন আবার সারফেস, আবার স্পেস, আবার সারফেস। আমি কয়টা সারফেস হলো? 1টা 2টা 3টা 4টা সারফেস দেখা যাচ্ছে। দেখুন 4টা সারফেসের 4টা রেজিস্ট্যান্স আমরা পাবো, দুটো স্পেস কভার করতেছে, দুটো স্পেস রেজিস্ট্যান্স। এই হলো টোটাল 6টা রেজিস্ট্যান্স, তার মধ্যে 4টা হচ্ছে সারফেসের, দুটো হচ্ছে স্পেসের। ঠিক আছে, যেহেতু এটা সবই সিরিজে আছে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 1 নম্বর থেকে 2 নম্বর কি করে হিট ট্রান্সফার হবে, সেটা হচ্ছে যে EB1 মাইনাস EB2, হ্যাঁ, ডিভাইড বাই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগ। এতটুকু ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, তার মানে আমরা এগুলো সবগুলো সিরিজে যোগ করে দিব, আর কিছু না। শুধু জাস্ট খেয়াল করতে হবে যে এখানে আমরা যেটা লাস্ট ক্লাসে দেখে আসছি সেটা হচ্ছে এরকম দুটো সারফেস দেখেছি, তার মানে এখানে একটা স্পেস সারফেস ছিল, একটা স্পেস ছিল, আর একটা সারফেস ছিল, 3টা ছিল টোটাল। তার মধ্যে দুটো সারফেস, একটা স্পেস। এখন যেহেতু মাঝখানে আরেকটা ঢুকে গেছে এখানে, তার মানে টোটাল 4টা সারফেস হবে, দুটো স্পেস হবে। এই আর কিছু না, পার্থক্য এতটুকু। সো আমরা এখন এতটুকু যদি ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা একটু এখানে দেখি। এখন আমরা যদি একটু খেয়াল করি যে 1 নম্বর থেকে যে 3 নম্বর মানে মাঝখানের প্লেটটা, 1 নম্বর থেকে 3 নম্বর এর শেপ ফ্যাক্টরটা কত? আমাদের শেপ ফ্যাক্টর তো লাগবে এই F13, আবার এখানে আছে F23,
যেহেতু আমরা ধরে নিচ্ছি দুটো প্যারালাল প্লেট এবং লার্জ প্লেট এবং আমরা একই রকম সবকিছু চিন্তা করছি খুব সিম্পল করার জন্য, তার মানে আমরা ধরে নিতে পারি যে F13 সমান হচ্ছে F23, তার মানে 1, তার মানে 1 থেকে যা বের হবে সব 3 এ গিয়ে পড়বে, আবার 2 থেকে যা বের হবে সব 3 এ গিয়ে পড়বে, তার মানে এখানে পুরোটার শেপ ফ্যাক্টর আমরা 1 ধরলাম। ঠিক আছে, সো এটা কিন্তু সিম্পল করার জন্য। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো তোমার এটা এক নাও হতে পারে, সেক্ষেত্রে ডিফারেন্ট হবে জিওমেট্রির উপরে। আমরা এখানে সিম্পল করার জন্য আমরা ধরে নিচ্ছি যে পুরো যেহেতু এটা ফেস একদম পারফেক্টলি প্যারালাল, তার মানে পুরোটাই আরেকটা প্লেটের উপর দিয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমরা F13 সমান F23 সমান 1 এটা আমরা ধরে নিয়েছি, এবং আমরা যেহেতু প্রত্যেকটা সারফেসের একই রকম ধরেছি, তার মানে A1 সমান A2 সমান A3 আমরা ধরে নিলাম। তার মানে প্রত্যেকটার এরিয়া সমান, সারফেস এরিয়া সমান, তার মানে আমরা এটাকে সরাসরি A বলছি, A1 আর A2 আর A3 কে আমরা A বলছি সরাসরি। সো এখন আমি যদি এখানে একটু সহজ করি, এখানে দেখো প্রত্যেকটার এই যে A1 আছে, A1 আছে, আবার এখানে A3 আছে, আবার এখানে A2 আছে, সবাই যেহেতু সমান A, তার মানে এই যে 1/A কমন যায়, তার মানে সেটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে QA লেখা যায়। তাহলে আমি এটাকে QA লিখলাম, এই যেখানে QA, এখান থেকে বের করে এটাকে এই পাশে নিয়ে আসলাম, সো QA। এটাকে আলটিমেটলি লেখা যায় এই যে EB1 মাইনাস EB2। এটাকে তুমি যদি সিম্পল করো, যেখানে আছে একটু সিম্পল তুমি খুব নিজেই করতে পারবে। তারপর আমি দেখাচ্ছি এখানে 1 মাইনাস এপসাইলন 1 ডিভাইড বাই এপসাইলন 1, তাহলে এটাকে কি লেখা যাবে 1 ডিভাইড বাই এপসাইলন 1 মাইনাস 1, এই জায়গাটাকে লেখা যাবে 1 বাই এপসাইলন 1 মাইনাস 1। এভাবে সবগুলো যদি তুমি ভেঙে ফেলো এই কমন নেওয়ার পরে, তাহলে এটা খুব সিম্পলিফাই হয়ে যায়। তাহলে এখানে এটাকে খুব সিম্পল করে লেখা যায় 1 বাই এপসাইলন 1 প্লাস 1 বাই এপসাইলন 2 মাইনাস 1, এই একটা পার্ট, প্লাস 1 বাই এপসাইলন 3 প্লাস 1 বাই এপসাইলন 3 মাইনাস 1। তার মানে তুমি খেয়াল করে দেখো ছবিটা, ইকুয়েশনটা অনেক সহজ। এই সহজ এই হিসাবে এখানে একটু খেয়াল করো, এই যে 1 বাই এপসাইলন 1 1 বাই এপসাইলন 2, তার মানে এই যে সারফেস 1 আর সারফেস 2, এগুলোর আমি 1 বাই এপসাইলন 1 1 বাই এপসাইলন 2 মাইনাস 1 এটা করলাম, প্লাস এখানে 1 বাই এপসাইলন 3 প্লাস 1 বাই এপসাইলন 3 মাইনাস 1, এটা হচ্ছে কি শিল্ড, মানে শিল্ডটা আলাদা হয়ে গেছে, এখানে 1 বাই এপসাইলন 3 দুইবার আছে। তার মানে আমরা দুইটা আসলে বোঝাচ্ছি যে একটা এই বাম পাশের সারফেসটা, এই ফেসটা, আর একটা হচ্ছে ডান পাশের যে ফেসটা, আমাদের যেহেতু দুটোই সমান, সেক্ষেত্রে এই যে 1 বাই এপসাইলন 3 1 বাই এপসাইলন 3 হচ্ছে। কিন্তু যদি অঙ্কের মধ্যে বা পরীক্ষায় বা কোন কোশ্চেন তুমি দেখো, যেটাকে আমি বললাম যে এপসাইলন 31 এটাকে এপসাইলন 32, তার মানে এখানে তোমাকে এপসাইলন 31 একটা এপসাইলন 32 বলতে হবে। কিন্তু আমরা এখানে সমান ধরেছি বলে এটা সমান আসছে। আমার কথাটা কি বোঝা গেল এটা? জি স্যার। এটা একটু বলবেন স্যার, লাস্টের পার্ট। আচ্ছা, এখানে যেটা বোঝানো হচ্ছে যে বলা হচ্ছে যে সেটা হচ্ছে এই যে সারফেসটা, এই সারফেস থেকে এইখানে যে রেডিয়েশনটা হবে, এই সারফেসের যে কোয়ালিটি, আবার ডান পাশে যে সারফেসটা হবে, এই কোয়ালিটি দুটো তো হয়তো নাও সেম হতে পারে। যেমন এখানে হয়তো আমরা বলছি এপসাইলন 3, সেক্ষেত্রে এটা এই যে এপসাইলন 3 হবে, তাও তো কোনো কথা নেই, ডিফারেন্ট হতেই পারে। তো যদি ডিফারেন্ট হয়, তখন এখানকার যে মিসিভিটি, যেটা আমি বললাম মনে করো এপসাইলন 3 1 যেটা 1 এর দিকে ফেস করা আছে, আবার এটাকে বললাম এপসাইলন 3 2 যেটা 2 এর দিকে ফেস করা আছে, তাহলে সেক্ষেত্রে এখানে এই যে 1 বাই এপসাইলন 3 1 লিখবো, এখানে 1 বাই এপসাইলন 3 2 লিখবো। আমরা যেহেতু এখানে সমান ধরে ফেলেছি, সহজ করার জন্য আমরা এখানে বলছি যে 1 বাই এপসাইলন 3 প্লাস 1 বাই এপসাইলন 3 মাইনাস 1। কথা বুঝাচ্ছে এটা? ইয়েস স্যার। সো এটা এখন খুব সহজ হয়ে গেছে, ইকুয়েশনটা খুবই সিম্পল এখন, এটা মনে রাখাও সহজ। এই কারণে যে আমরা এখানে যেটা করেছি, এই বাম পাশেরটা যেটা নিচে অংশে বাম পাশে যেটা আছে, সেটা হচ্ছে 1 বাই এপসাইলন 1 প্লাস 1 বাই এপসাইলন 2 মাইনাস 1। এটা হচ্ছে তোমার দুটো সারফেস, যে দুটো সারফেসের কথা তোমার বলে দেওয়া আছে। আর এই পরে প্লাস দিয়ে যে ব্র্যাকেটে যেটা লিখছি, সেটা হচ্ছে তোমার শিল্ডেরটা। এই শিল্ডেরটা লিখছে 1 বাই এপসাইলন 3 প্লাস 1 বাই এপসাইলন 3 মাইনাস 1। আমি শিল্ডেরটা আলাদা করে ফেললাম, আর আমার দুটো সারফেস আলাদা করে ফেললাম, এইভাবে ইকুয়েশনটা মনে রাখা যায়। সো এখানে এটা আমি এখানে বলেছি যে এপসাইলন 3 1 এপসাইলন 3 2 এটা বলছি এখানে। সো এখন আমি যদি বলি যে কোনো শিল্ড নেই, এর মাঝখানে কোনো শিল্ড নেই, এখন এই প্রবলেমটা আমি আবার বললাম যে কোনো শিল্ড নেই, তাহলে এই ইকুয়েশনটাকে শিল্ড যেহেতু নেই, তার মানে এপসাইলন 3 বলে কোনো কিছু নেই, এপসাইলন 3 বলে কোনো মাঝখানে যদি কোনো শিল্ড না থাকে, তাহলে এপসাইলন 3 বলে কোনো কিছু নেই, তার মানে আলটিমেটলি এখানে এগুলো জিরো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা লেখা যায় এটা 0, এগুলো কোনো কিছু থাকবে না, তার মানে আমি আলটিমেটলি এই ইকুয়েশনটা নো শিল্ড যদি হয়, তাহলে আমরা এটাকে এইভাবে কনসিডার করতে পারি, EB1 মাইনাস EB2 ডিভাইডেড বাই 1 বাই এপসাইলন 1
প্লাস 1 বাই এপসিলন 2 মাইনাস 1। এই সিম্পল। যদি কোনো শিল্ড না থাকে, যদি কোনো শিল্ড না থাকে তাহলে এই পার্টটা কোনো থাকতেছে না, অঙ্কটা খুব বিষয়টা খুব সিম্পল হয়ে যাবে। আর যদি শিল্ড থাকে তাহলে শিল্ড থাকলে আমরা এই পার্টটা করতে থাকি। এখন যদি বলো যে আমরা আরো একটু সহজ করি যে না সব এপসিলন সমান, এপসিলন 1 সমান এপসিলন 2 সমান এপসিলন 3, তাহলে এটাকেও আবার সহজ করে লেখা যায় যে 2 ইনটু 1 বাই এপসিলন প্লাস 1 বাই এপসিলন মাইনাস 1। এগুলো জাস্ট বিভিন্ন কেসের ক্ষেত্রে বলা। এখন সরি, এখন এখানে এই জায়গাটা একটু দেখো। আমি যদি বলি যে শিল্ড একটা জায়গায় দুটো আছে, শিল্ড একটা জায়গায় দুটো আছে, তাহলে যেটা হবে আমরা যেটা করতে পারি যে এই জায়গাটার মধ্যে এখানে যেমন একটা শিল্ড আছে, এখানে আমি 2 দিয়ে গুণ করব। একটা শিল্ড আছে তার মানে এখানে 1, যদি দুইটা শিল্ড হয় তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করব, তিনটা শিল্ড যদি হয় তাহলে আমি 3 দিয়ে গুণ করব। কথাটা বোঝা গেল? Yes, জি sir. স্যার। তাহলে যতগুলো শিল্ড থাকবে এই শিল্ডের জন্য আমি এখানে শুধু নাম্বারটা বলবো। তো আমরা সেভাবে, কত ধরনের শিল্ড থাকে যেগুলোর ঠিক আছে। এখন আমরা একটা অঙ্ক দেখি তাহলে, তাহলে অঙ্কটা মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে আশা করি। স্যার যদি ইপসাইলন ডিফারেন্ট থাকে এক একটা শিল্ডের? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তোমাকে আলাদা আলাদা করতে হবে। জি। হ্যাঁ তখন আলাদা, তখন এখানে শিল্ড, এখানে তুমি যেটা করবে যে এখানে যখন শিল্ড মনে করো একটা আছে যেটা এপসিলন 3 বললাম, আর একটা শিল্ড দেওয়া আছে তার এপসিলন 4 বললাম, তখন এই যে 1 বাই এপসিলন 3 প্লাস 1 বাই এপসিলন 3 মাইনাস 1, তারপর আবার প্লাস দিয়ে আবার 1 বাই এপসিলন 4 প্লাস 1 বাই এপসিলন 4 মাইনাস 1, তারপর আরেকটা যদি শিল্ড থাকে 5 এর তাহলে 1 বাই এপসিলন 5 প্লাস 1 বাই এপসিলন 5 মাইনাস 1। ঠিক আছে, যতগুলো শিল্ড থাকবে প্রত্যেকটা আলাদা। আর যদি সমান 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 হয় তাহলে আমরা এখানে 1 জায়গায় 2, 2 এর জায়গায় 3 এখানে বসাবো। ঠিক আছে, ইয়েস স্যার। আমরা একটা অঙ্ক করলে আশা করি এটা ক্লিয়ার হবে। আমরা এটা হলম্যানের থেকে একটা নিয়েছি, খেয়াল করে দেখো যে 2 very large plate parallel plates with the emissivity 0.3 and 0.8। মানে দুটো প্লেট প্যারালাল আছে, তার মধ্যে একটা ইমিসিভিটি দেওয়া আছে এপসিলন 1 সেটা হচ্ছে 0.3 আর একটা হচ্ছে 0.8, এবং তারা হিট এক্সচেঞ্জ করছে। Find the percentage reduction in heat transfer when a polished aluminum radiation shield যেটার ইমিসিভিটি দেওয়া আছে এপসিলন সমান হচ্ছে 0.04 is placed between them। মানে দুটো প্লেটের মাঝখানে এখন একটা শিল্ড বসানো হচ্ছে, একটা বলা হয়েছে when a polished, a বলেছে, তার মানে একটা শিল্ড বসানো হচ্ছে, তার ইমিসিভিটি দেওয়া আছে 0.04। তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ পার্সেন্টেজ রিডাকশন হবে, রেডিয়েশন হিট ট্রান্সফারে রিডাকশন হবে সেটা বের করতে হবে। সো প্রথমে আমরা আসি হিট ট্রান্সফার উইদাউট শিল্ড, কোনো শিল্ড নেই। আমরা একটু আগে দেখেছিলাম উইদাউট শিল্ড যদি হয়, নো শিল্ড যদি হয় তাহলে নো শিল্ড হলে কিউ বাই এ, ইফ দেয়ার ইজ নো শিল্ড তাহলে কিউ বাই এ ইকুয়ালস টু EB1 মাইনাস EB2 ডিভাইড বাই 1 বাই এপসিলন 1 প্লাস 1 বাই এপসিলন 2 মাইনাস 1। এটা তো আমরা এখানে বলতে পারি যে প্রথমটায় উইদাউট শিল্ড যদি হয় তাহলে যে কিউ বাই এ ইকুয়ালস টু 1 এই যে এপসিলন ইনটু T1 টু দি 4 মাইনাস T2 টু দি 4, এটা তো আমরা জানি, তার সাথে ডিভাইড বাই 1 বাই এপসিলন 1 প্লাস 1 বাই এপসিলন 2 মাইনাস 1। সো আমরা এখানে এপসিলন 1 এর মান দেওয়া আছে 0.3, এপসিলন 2 এর মান দেওয়া আছে 0.8। সো আমরা এখানে যদি বসাই এবং মানটাকে যদি সিম্পলিফাই করি, কারণ আমাদের T1 জানা নেই, T2 জানা নেই, T1 T2 জানা নেই, আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি এখানে সিগমা ইনটু T1 টু দি 4 মাইনাস T2 টু দি 4, এটা রেখে দিচ্ছি, বাকি অংশটুকু শুধু এখানে চেঞ্জ করে এটা আসছে নিচে, তাহলে 0.279 আসবে। এখন আমাদের একটা শিল্ড বসাতে বলছে যার এপসিলনটা হচ্ছে 0.04, তার মানে এটা হচ্ছে এই যে এটা এই পাশটুকু, একটা শিল্ড আছে, তার মানে 1 বাই এপসিলন 3 এটা আমাদের এই পার্টটুকু অ্যাড হবে। সো আমরা যদি বলি যে একটা শিল্ড আছে এখন, তার মানে আমরা যে প্লেসিং এ শিল্ড বিটুইন দ্য প্লেট, তার মানে এখন আমাদের একটা শিল্ড যদি দেই তাহলে এই যে সিগমা ইনটু T অফ 1 টু দি 4 মাইনাস T, এটা উপর টার্গেটটাই হয়ে গেছে যে 1 বাই এপসিলন 1 প্লাস 1 বাই এপসিলন 2 মাইনাস 1, এটা ঠিক আছে আগের মতোই, তার সাথে এই শিল্ডের অংশটুকু যোগ হলো, তার সাথে এই শিল্ডের অংশটুকু যোগ হলো। সো আমরা এখানে এপসিলন 1 এর মান জানি, এপসিলন 2 এর মান জানি, এপসিলন 3 এর মান দেওয়া হচ্ছে 0.04, সেটা আমরা জানি। তো আমরা যদি সব মান নিচের পার্টের প্রত্যেকটা মান আমাদের জানা, আমরা যদি সব বসাই, বসানোর পরে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে 0.019 into 02 into sigma into T1 to the 4 minus T2 to the 4। এখানে যেটা আসলো উইদাউট শিল্ডে তার এটা আসছে, উইথ ওয়ান শিল্ড এটা আসছে, উইদাউট শিল্ডে তোমার আসছে 0.279 সামথিং, এটা উইথ ওয়ান শিল্ডে আসছে তোমার 0.019 দিয়ে। সো আমরা কতটুকু রিডাকশন হলো সেটা বের করতে হলে কি করে, ভাগটা সিম্পল ভাগ। সো কিউ বাই এ উইদাউট উইথ শিল্ড হচ্ছে এই যে ডিভাইড বাই উইদাউট শিল্ড, তাহলে আমরা যদি ভাগ করি এখানে এই যে উইথ শিল্ডে যেটা আছে সেটা 0.019, এই মানগুলো তো আমার জানা নেই, আমরা এটা রেখে দিয়েছি। একইভাবে উইদাউট শিল্ড যেটা সেটা আমরা যদি 0.279 দিয়ে এটা রেখে দিয়েছি, আলটিমেটলি উপরে নিচে এটা কাটাকাটি চলে যাবে পুরোটা, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে পার্সেন্টেজ,
এখানে হচ্ছে 0.068, তার মানে কতটুকু রিডিউস হলো, মানে তার মানে 6%, তার মানে উইথ শিল্ডে উইদাউট শিল্ডের 6% হয়, তার মানে কতটুকু রিডিউস হলো, প্রায় 93% রেডিয়েশন রিডিউস হচ্ছে। একটা শিল্ড দেওয়াতে 93% রেডিয়েশন রিডিউস হচ্ছে। কথাটা কি বোঝা গেল এখানে? জি স্যার। হ্যাঁ, একটা শিল্ড দেওয়াতে 93% রিডিউস। আমাদের পরীক্ষায় হয়তো এই ধরনের একটা অঙ্ক থাকবে, আমরা জাস্ট বের করবো। এখানে একটা শিল্ড হয়তো অনেক সময় বলা থাকবে যে আমি 93%ই করতে যাচ্ছি, 93% করতে যাচ্ছি, কয়টা শিল্ড লাগবে? আমি তোমাকে বললাম যে তাহলে ইমিসিভিটি বের করো, সূত্র এই সূত্রটাই, দুটা সূত্রই আমাদের বারবার লাগে এই অঙ্ক ধরনের অঙ্ক। আমরা আরেকটা অঙ্ক যদি দেখি, এখানে বলেছে টু ভেরি লার্জ প্লেট প্যারালাল, আগের মতোই, আর মেইনটেইন এ ইউনিফর্ম টেম্পারেচার। এখন টেম্পারেচার দেওয়া আছে, একটা টেম্পারেচার দেওয়া আছে 1000 কেলভিন, আর একটা টেম্পারেচার দেওয়া আছে 800 কেলভিন, এন্ড হ্যাভ ইমিসিভিটিস দেওয়া আছে এখানে আবার ε1 আর ε2, যেটা দুটার মানে দেওয়া আছে 0.2, আগেরটা ছিল 0.3 আর 0.8, এখন দুটার মান সবার সমান। এখন বলছে ইট ইজ ডিজায়ার টু রিডিউস দ্য নেট রেট অফ রেডিয়েশন হিট ট্রান্সফার বিটুইন দ্য টু প্লেটস টু 1/5। এখন এটা আমরা রিডিউস করতে যাচ্ছি 1/5, তার মানে 80% রিডিউস করতে যাচ্ছি, তার মানে 5 ভাগের 1 ভাগ করতে যাচ্ছি, তার মানে 4 ভাগ আমরা মানে রিডিউস করবো, তার মানে 80% রিডিউস করার কথা বলা হচ্ছে, 20% আমার। সেক্ষেত্রে আমাকে বলেছে যে বাই প্লেসিং থিন অ্যালুমিনিয়াম শিট, হ্যাঁ, যেটা ফিউল হিসেবে ইউজ হবে, সেটা হচ্ছে থিন অ্যালুমিনিয়াম শিট উইথ এন ইমিসিভিটি হচ্ছে 0.15, সেই শিটটা ইউজ করবো যার ইমিসিভিটি হচ্ছে 0.15 অন বোথ সাইড অফ দ্য প্লেটস। ঠিক আছে, তাহলে বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ শিটস দ্যাট নিড টু বি ইনসার্টেড, কয়টা শিল্ড লাগবে সেটা বের করতে হবে। সো আগের মতোই, আগের অঙ্ক যেটা করেছো ঠিক একই রকম আমাদের অঙ্কটা, রেডিয়েশন উইদাউট যদি হয়, নো শিল্ড যদি হয়, উইদাউট শিল্ড, তাহলে আমরা সেক্ষেত্রে করতে পারি যে এই যে সিগমা ইন্টু T1 to the 4 minus T to the 4 divided by 1 by epsilon 1 minus 1 plus 1 by epsilon 2 minus 1। সো আমরা epsilon 1 আর epsilon 2 মান দেওয়া আছে 0.2 করে। সো আমরা এখান থেকে যদি মানগুলো বসাই, সিগমার মান আমরা জানি, T1 আমরা জানি, T2 মান আমরা জানি, বলে দেওয়া আছে। সো আমরা এখান থেকে এই 3720 পাচ্ছি, এত ওয়াট পার মিটার। তো এটা হচ্ছে উইদাউট শিল্ডে। এখন আমাদের শিল্ড দিয়ে কয়টা হবে? সো আমরা প্রথমে ধরে নিলাম যে n সংখ্যক শিল্ড দিতে হবে, n এর মান আমরা জানি না, n সংখ্যক, তার মানে একটা জায়গায় দুটো হতে পারে, দুটো জায়গায় 5টা হতে পারে, হোয়াটএভার, সেই n সংখ্যক শিল্ড আমরা ইউজ করি। তাহলে যদি শিল্ড ইউজ করি, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে যে সিগমা ইনটু T1 to the 4 minus T to the 4, এই যে ডিভাইড বাই যে 1 by epsilon 1 plus 1 by epsilon 2 ছিল 2 minus 1, তার সাথে আমি যেটা বললাম যে কটা শিল্ড হবে, তাহলে n সংখ্যক শিল্ড আমরা চাচ্ছি বা বলতে চাচ্ছি n into 1 by epsilon 3 plus 1 by epsilon 3 minus 1। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে দুইটা সারফেসে পাশে একই রকম ইমিসিভিটি, হ্যাঁ, epsilon 3টা দুইটা জায়গায় দুই সাইডে একই রকম, সেক্ষেত্রে এটা বলা হচ্ছে। এখন আমাদের এই শিল্ড দেওয়াতে কত হবে, এই টোটাল হিট ট্রান্সফারের 5 ভাগের 1 ভাগ হতে হবে। সো আমরা সেটা করেছি এখানে, যে টোটাল 3720 ছিল, সেই 3720 এর 5 ভাগের 1 ভাগ, এই পরিমাণ হিট ট্রান্সফার হবে। সো এখন আমরা যদি এখানে বসাই, সিগমার 1 এর মান, সিগমার মান জানি, T1 এর মান জানি, T2 এর মান জানি, epsilon 1 epsilon 2 জানি, epsilon 3 ও জানি, সব কিছু জানা আছে শুধু এক্সেপ্ট n। আমি এই n টা আমি এখান থেকে বের করব, এই n এর মান আসছে अराउंड 2.93। আমি এখান থেকে বলা যায় যে তিনটা শিল্ড ইউজ করলে আমার 20% আমরা হিট ট্রান্সফার রেডিয়েশন পাচ্ছি, রেডিয়েশন হিট ট্রান্সফার যেটা সেটা 20%। আচ্ছা, বোঝা গেল এটা? Yes, sir. জি স্যার। ঠিক আছে, এই অঙ্কগুলো কম্পারেটিভলি অনেক ইজি, এই টপিকস এর অঙ্কগুলো অনেক ইজি, পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেওয়া হয়। সো জাস্ট খেয়াল করবে যে তুমি তোমার ইকুয়েশনটা ঠিক মতো বসাচ্ছ কিনা, এবং ক্যালকুলেশন যাতে ভুল না হয়। ঠিক আছে, তো আমরা শেষ পর্যায়ে একটা লাস্ট টপিকস আমরা একটা দেখি, এটা খুব সিম্পল একটা টপিকস। আমরা যে থার্মোমিটারে যে হিটটা বা টেম্পারেচারটা যে মেজার করি, এটা অনেক সময় আমাদের অ্যাকুরেট রেজাল্ট দেয় না, এবং না দেওয়ার বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে রেডিয়েশন। আমরা যেটা থার্মোমিটারে যে রেডিয়েশন মানে টেম্পারেচারটা দেখি, সেখানে একটা এরর থাকে, সেই এররটা আমরা একটু আলাপ করবো আজকে। যখন আমরা বিশেষ করে ফ্লুইডের ক্ষেত্রে এটা হিসাব করি, তখন এই সমস্যাটা হয়। সো আমরা রেডিয়েশন ইফেক্ট অন টেম্পারেচার মেজারমেন্ট, এটা একটা টপিক আমাদের এখানে। আমরা ধরে নিচ্ছি যে একটা পাইপ বা ডাক্টের মধ্য দিয়ে ফ্লুইড যাচ্ছে, একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড যাচ্ছে, যেখানে ফ্লুইডের টেম্পারেচার, যে ফ্লুইডটা ফ্লো করছে সেই ফ্লুইডের টেম্পারেচার আর তার পাইপের যে ওয়ালের টেম্পারেচার ডিফারেন্ট।
পাইপের ওয়ালের টেম্পারেচার। মানে মনে করো সাপোজ যে তুমি স্টিম যাচ্ছে, মানে স্টিম যাচ্ছে, স্টিম যদি যায় স্টিমের যে টেম্পারেচারটা হবে আর যে পাইপের মধ্যে দিয়ে স্টিমটা যাচ্ছে সেই পাইপের ওয়ালের টেম্পারেচার এই দুইজন যদি ডিফারেন্ট হয় তখন আমাদের একটা এফেক্ট আসে, সেই এফেক্টটা আমরা দেখবো। সো আমাদের যে ফ্লুইডটা যে ফ্লো করছে তার টেম্পারেচার হচ্ছে টিএফ, আর যে ওয়াল আছে পাইপের ওয়াল, হ্যাঁ, সেটা হচ্ছে টিডাব্লিউ। এখন আমি এখানে থার্মোমিটার প্রেস করলাম এবং সেই থার্মোমিটারে আমি একটা টেম্পারেচার পাবো, সেটা হচ্ছে মনে করো থার্মোমিটার টেম্পারেচার টিএইচ, হ্যাঁ, বা টিটিএইচ। হ্যাঁ, এখন আমাদের এখানে রেডিয়েশন কিভাবে এফেক্ট করে। এখন আমার এইখান থেকে এই থার্মোমিটারে এই জায়গাটার মধ্যে এই যে হিটটা যাবে, হিটটা যাওয়ার পরে তো টেম্পারেচারটা সেন্স করবে। এই যে জায়গাটা যাবে সেটা হচ্ছে কনভেকশনের মাধ্যমে, ফ্লুইড থেকে এই হিটটা কনভেকশনের মাধ্যমে এই থার্মোমিটারের এখানে যাবে। আবার অ্যাট দ্য সেম টাইম থার্মোমিটার যেটা করবে সে হচ্ছে তার টেম্পারেচার যেটা সে রেজ হলো সেইটা, আর এই যে ওয়ালে যে টেম্পারেচার যেটা আছে মিডিয়াম না, ফ্লুইড না, ওয়াল এবং তার সারফেসে যে টেম্পারেচার এই দুটোর মধ্যে সে রেডিয়েশন করবে, এই দুটোর মধ্যে রেডিয়েশন হবে। এই দুটা রেডিয়েশন, একটা হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার আর একটা হচ্ছে রেডিয়েশন। এখন আমার থার্মোমিটার কখন স্টেবল হবে, মানে রিডিংটা দেবে যখন এটা কোনো ইকুইলিব্রিয়াম অবস্থা আমি যদি দেখি, তাহলে ইকুইলিব্রিয়াম যখন হবে তখন মানে এই কনভেক্টিভ হিট ট্রান্সফার যেটা সেটা আর এই রেডিয়েশনের যে হিট ট্রান্সফার এই দুজন যখন ব্যালেন্স হবে, সমান হবে, তখনই আমার থার্মোমিটার একটা ইকুইভ্যালেন্ট যেটা হবে বা স্টাবলিশ যেটা হবে সেটা টেম্পারেচার যেটা সেটা আমাকে শো করবে। ঠিক আছে, সো আমরা সেটাই বলছি যে রেডিয়েশন হিট ট্রান্সফার টেকস প্লেস when the surface temperature is differ with the fluid temperature, যেটা বললাম। when the equilibrium is established, the heat gained by convection and heat loss by radiation of the thermometer by the sensor will be the same। মানে যে পরিমাণ কনভেক্টিভ হিট ট্রান্সফার হবে আর যে পরিমাণ রেডিয়েশনের মধ্যে হিট লস হবে এই দুটো যখন সমান সমান হবে তখনই আমার এই টেম্পারেচারটা দেখা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কনভেক্টিভ হিট ট্রান্সফার সেটা আমরা জানি যে এইচ ডেল্টা টি, এ ছিল, এ আমাদের দুজনের জন্য কমন, আমরা এটা বাদ দিচ্ছি এখানে, এইচ ডেল্টা টি তার মানে কনভেকশন, টিএফ ফ্লুইড থেকে থার্মোমিটারের টেম্পারেচার তার মানে টিটিএইচ থার্মোমিটার, এইটা একটা। আর রেডিয়েশন যেটা হবে সেটা হচ্ছে এপসাইলন ইনটু সিগমা, কারণ এখান থেকে ইমিসিভিটি যেটা হবে এপসাইলন ইনটু সিগমা ইনটু টি টু দি 4 যেটা টি1, মানে এই টি থার্মোমিটারের টেম্পারেচার মাইনাস এই যে ওয়ালের টেম্পারেচার, সো টিএইচ বা টি থার্মোমিটার টু দি 4 মাইনাস টিডব্লিউ টেম্পারেচার টু দি 4, এখান থেকে আমরা পেয়ে যাব। এখান থেকে এখন আমি ইচ্ছা করলে এই যে টি এফ বের করতে পারি যেটা ফ্লুইডের টেম্পারেচার, আমরা থার্মোমিটার যেটা দেখাচ্ছে তার সাথে আমরা চেক করে দেখতে পারি যে কতটুকু আসলে ফ্লুইডের টেম্পারেচার। তো আমরা এখান থেকে এই যে ওয়ালের টেম্পারেচার আমরা জানবো, থার্মোমিটার যেটা শো করতেছে সেটা আমরা জানবো, এপসাইলন যদি আমাদের জানা থাকে, সিগমা জানা আছে, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট যদি জানা থাকে, আর থার্মোমিটার রিডিং তো আমরা দেখতে পাবো। সো এখান থেকে এক্সাক্ট যে ফ্লুইডের টেম্পারেচার সেটা বের করা সম্ভব। সো এটাই আমরা যদি একটু একটা অঙ্কের মাধ্যমে দেখি, খুব সিম্পল একটা এক লাইনের অঙ্ক আছে আসলে, যে এই থার্মোকাপল ইউজড টু মেজার দ্য টেম্পারেচার অফ হট এয়ার যাচ্ছে ফ্লোয়িং ইন দ্য ডাক্টের মধ্যে দিয়ে, whose wall are maintained at a temperature TW হচ্ছে তোমার 500 কেলভিন, এই ওয়ালের টেম্পারেচার 500 কেলভিন, এবং shows the temperature reading of the thermocouple এটা হচ্ছে তোমার 850। থার্মোকাপল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই বাতাসের টেম্পারেচার, এয়ারের টেম্পারেচার 850 কেলভিন, আর যে ডাক্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ডাক্টের ওয়ালের টেম্পারেচার 500 কেলভিন। সো আর ইমিসিভিটি দেওয়া আছে এটা হচ্ছে 0.6। ঠিক আছে, থার্মোকাপল জাংশনের মধ্যে এখানে তোমার ইমিসিভিটি দেওয়া আছে 0.6। আর হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আমরা ধরে নিচ্ছি যে 60 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি সেন্টিগ্রেড, ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল এয়ার টেম্পারেচার। সো আমরা একটু আগে যেটা বললাম এই যে কনভেক্টিভ হিট ট্রান্সফার, ফ্লুইডের টেম্পারেচার মাইনাস থার্মোমিটারের টেম্পারেচার ইকুয়ালস হচ্ছে এপসাইলন ইনটু সিগমা ইনটু থার্মোমিটারের টেম্পারেচার টু দি 4 মাইনাস ওয়ালের টেম্পারেচার টু দি 4। এখান থেকে তুমি যদি বের করো ফ্লুইডের টেম্পারেচার সবগুলো মান বসিয়ে, তাহলে এই ফ্লুইডের টেম্পারেচার হবে 1111, 1111 কেলভিন। সো এখন তুমি একটু খেয়াল করে দেখো তোমার থার্মোমিটার রিডিং দিচ্ছে কিন্তু 850, কিন্তু অ্যাকচুয়াল টেম্পারেচারটা হচ্ছে তোমার 1111, প্রায় কত ডিগ্রি, 150 ডিগ্রি বেশি, তোমার 150 ডিগ্রির চেয়ে বেশি এরর দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এটা ক্যালিব্রেট করে তখন রিডিংটা নিতে হবে। ঠিক আছে কথা, ওকে? জি স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে এর মধ্যে? ঠিক আছে।